বিএনপি জামায়াত যেন কোটা আন্দোলনের ৬ সমন্বয়ককে নিয়ে কোনো নাশকতা না করতে পারে সেজন্য তাদের হেফাজতে রাখার দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পাশাপাশি ৬ জনের পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হয়েছে। দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তিনি বলেছেন, কোটা আন্দোলনের সমন্বয়কদের কোনো ধরনের নির্যাতন করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক হলেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং নুসরাত তাবাসসুম। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকেও হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিউদ্দিন। ডক্টর মহিউদ্দিন, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমি শুনতে পাচ্ছেন। একদম সরাসরি যদি জানতে চাই যে এই যাবৎকালে এই যে অজ্ঞাত পরিচয় শত শত হাজার হাজার আসামি করে যেসব মামলা হয়েছে, কটা মামলার বিচার হয়েছে, মানে আপনার হিসাবে কোনো কিছু আছে কিনা এরকম? না, বিচার হয়েছে। আপনি যদি পুরনো মামলার কথা বলে থাকেন, বিচার তো একটি প্রক্রিয়া, প্রক্রিয়া শেষ হতে হয়। তো সেজন্য সেটি অনেক মামলায় যেগুলো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ জোগাড় হয়, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু বিজ্ঞ আদালত তাদের রায় প্রদান করেন। এবং আমরা জানি যে আমাদের দেশের যে বিচারিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বেশ দীর্ঘ সময় লাগে। এটি আমরা কেউ জানি না এমন না, সকলেই আমরা এই বিষয়ে কিন্তু অবগত। জি ডক্টর মহিউদ্দিন, আরেকটা জিনিস, মানে এটার পাশাপাশি সম্পূরক কারণটা হচ্ছে কি, কারণ মানে অনেকেই প্রশ্ন করেন বা অভিযোগ করেন যে এই অজ্ঞাত মামলায় হাজার হাজার শত শত মামলা করা মানে হচ্ছে পুলিশের একটা উপরি বাণিজ্য। মানে আমি অভিযোগের কথা বলছি, আমার অভিযোগ না, বিভিন্ন জনের, এবং তাদের মধ্যে এরকম কয়েকজন, এই সাম্প্রতিক মামলার কয়েকজনের অভিযোগ আছে যে তাদের কাছে ধরে নিয়ে গিয়ে 20,000 টাকা নেওয়া হয়েছে, তারপর ছেড়ে দেওয়া হয়েছে, না হলে ভয় দেখানো হয়েছে যে না হলে আমরা মামলায় আপনার নাম দিয়ে দেব। এগুলো আপনাদের কাছে অভিযোগ আকারে আসে কিনা? দেখুন, গ্রেফতার তো আসলে কেউ চায় না, তাই না? প্রত্যেকটা মানুষই এটিকে বিতর্কিত করার কিন্তু প্রচেষ্টা চালায়। আমি বলবো না, হলফ করে বলতে পারবো না যে কোথাও প্রফেশনাল বিচ্যুতি একদম হয় না, সেটাও আমি বলবো না। তবে এটি যখনই কাউকে গ্রেফতার করা হয়, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে প্রথম যে অভিযোগ আনি এটি আনি, কারণ এটি আনে জানে যে এতে পুলিশের যে কার্যক্রম সেটিকে হয়তো কিছুটা স্লো করে দেওয়া যাবে অথবা থামানোর চেষ্টা করা যাবে, যার জন্য এটির ব্যাপারে আমাদের বলা যায় যে প্রতিনিয়তই আপনাদের এটা নিতে হয়। তারপরেও আমাদের যে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে কিন্তু আমাদের যে সিসি ফুটেজ থেকে দেখে আমাদের, আপনি যে বললেন যে 2,764 জন গ্রেপ্তার করা হয়েছে এই লাস্টের আমাদের 8 দিনে আমি বলবো যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কিন্তু প্রতিদিন গড়ে প্রায় 200 মানুষ বিভিন্ন কারণে, আমাদের ওয়ারেন্ট এক্সিকিউশন, নিয়মিত মামলার আসামি, ঢাকা মেট্রোপলিটন অর্ডিন্যান্স মিলে 200 লোক থাকে। সেই হিসাবে 8 দিনে কিন্তু 1600 স্বাভাবিক। 1600-র উপরে আমাদের যে যারা আসছে এর একটি বড় অংশ আমাদের, যারা আমাদের সিসি ফুটেজ দেখা হয়েছে ওই এলাকায় কারা করেছে, তাদের যে কার্যক্রম সেগুলো বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হয়েছে। আর এই ধরনের অভিযোগ থাকবেই, তাহলে যদি এই অভিযোগকে যদি আমরা পুরোটা আমলে নেই তাহলে কিন্তু আমাদের কার্যক্রম বন্ধ করে দিতে হবে, কারণ যে অপরাধ করে সেও এই অভিযোগ করে। আর যদি বিচ্ছিন্নভাবে হয়ে থাকে সেটিকে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাড্রেস করে থাকি। কোন তথ্য থাকলে জানাবেন, নিশ্চয়ই সেটিকে অ্যাড্রেস করা হবে। বিভিন্ন কেন বললাম বিভিন্ন জায়গা থেকে, মানে বিভিন্ন বিশিষ্ট জন থেকে শুরু করে অনেকের অভিযোগ করেন যে এরকম অজ্ঞাতনামা হলে হয় কি, যে মূল আসামিরা বিভিন্ন ফাঁক করে বেরিয়ে যায়, তাদের যেহেতু বিচারটা হয় না, তারা বেরিয়ে গিয়ে আবারও একই ধরনের অপরাধে সম্পৃক্ত হওয়ার একটা আশঙ্কা এবং হয়ও। আপনারাও বলেন যে এর আগেও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, জ্বালাও পোড়াওয়ে জড়িত ছিল, তো সেখানে স্পেসিফিক করা ভালো কিনা? না, স্পেসিফিক তো করা যায় না, এটি তো বাস্তবতা। আপনি এই মামলা রুজু করতে হয় উইদিন শর্ট স্প্যান অফ টাইম, আপনি তো এটা খুব সময় ধরে বসে থাকতে পারেন না, কারণ অপরাধীরা তো পুনরায় আপনাকে আপনার উপরে আঘাত করার প্রচেষ্টা নিচ্ছে। কাজেই মামলা করা হয় অজ্ঞাত দিয়ে, কিন্তু অজ্ঞাত দিয়ে তদন্তকারীর কর্মকর্তা কিন্তু দায়িত্ব সেই অজ্ঞাত জায়গা থেকে জ্ঞাত মানুষটাকে বের করা, যে প্রকৃতপক্ষেই সে কে এটার সাথে জড়িত। তো সে কারণে আমি মনে করি যে অজ্ঞাত এটি কোনো মামলার ত্রুটিতে কোনো দুঃখিত, রুজুতে কোনো ত্রুটি নয়, বা এটি তদন্তের ক্ষেত্রে কোনো সমস্যা নয়। আমরা মনে করি যে যাদেরকে এখন গ্রেপ্তার করা হয়েছে এর মোস্টলি এরা অ্যাক্টিভিস্ট, কিন্তু এও আমরা জানি যে যখনই গ্রেপ্তার করা হবে তখনই তারা বলবে যে আমরা ইনোসেন্ট পিপল। আপনি
আপনি কেউ কি এসে বলবে পুলিশের কাছে যে অপরাধ আমি না করেছি? না না অথবা ধরেন যারা ক্রিটিসিজম করছে, আমাকে একটু শেষ করতে দেন প্লিজ। প্লিজ। যারা বলছে তাদের ওনারা হয়তো এই বিষয়টি সেভাবে বিবেচনায় নিয়েছেন কিনা, যে যারা যারা অপরাধ করবে তারা তো প্রত্যেকে, এই এলিগেশনটা সবচেয়ে সিম্পল এলিগেশন এবং এটি বিশ্বাস করানো তো সবচেয়ে সহজ কাজ। কাউকে যে প্রকৃত পক্ষে করেছে তাকেও আমরা যতক্ষণে না বলছি যে সে করেছে এবং তার এভিডেন্সেই, তার ততক্ষণ পর্যন্ত কিন্তু সে বলেই যাচ্ছে যে এটির সাথে আমরা জড়িত নই। তবে আপনি যেটা বলছেন এটির ব্যাপারে আমাদের সচেতনতা আছে এবং আমরা চাই না যে কোনো নিরীহ লোক এটির শিকার হোক। বিশেষ করে আমি আপনাকে মাধ্যমে একটি কথা জানিয়ে দিতে চাই যে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ 1 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত ছাত্র ছাত্রীদের ব্যাপারে কিন্তু অত্যন্ত সহানুভূতিশীল ছিল এবং তাদের ব্যাপারে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে অত্যন্ত চেষ্টা করেছি তাদের কোনো রকমের কোনো যেন মানে তাদের গায়ে যেন কোনো রকমের কোনো আঘাত না হয়। কিন্তু 17 তারিখের পরে 18 তারিখ থেকে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ফেলে দেওয়া হয়েছে ওই জায়গায়, যে কারণেই কিন্তু এই মামলার উদ্ভব হয়েছে। এর আগে দেখবেন কিন্তু এভাবে কিন্তু আপনার কথাটা হারিয়ে ফেলেছি, জি মিউট হয়ে গেছে। তারা কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করবে যে এই আইনানুগ যে প্রক্রিয়া সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এটি হলো আমার কাছে মনে হয়েছে। জি, আমি একটা জিনিস এমনিতে জানতে চাই যে আসলে মাননীয় প্রধানমন্ত্রীও কালকেই বললেন যে তিনি আঁচ করতে পেরেছিলেন এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে। আপনারা পুলিশের বড় কর্মকর্তা হিসেবে আছেন, আপনাদের গোয়েন্দা ইউনিট আছে, যেটি বারবার প্রশ্ন উঠছে যে এই যে ছাত্রদের মাথায় কাঁঠাল ভেঙে কেউ খেতে পারে, নিশ্চয়ই এটা আপনাদেরও ধারণা ছিল, তাহলে আগে থেকে প্রস্তুতি নেওয়া যায়নি কেন? না, কাঁঠাল ভেঙে খেতে পারে এটি আমরা বলেছিলাম, কিন্তু দেখেন সেই সাথে তারা কিন্তু এই স্টুডেন্টদেরকে সামনে ঢাল হিসেবে নিয়ে আসছে, শিল্ড তৈরি করে দিয়েছে এবং তাদেরকে এমন ভাবে সামনে ঠেলে দিয়ে তারা নিচে একটি সিঙ্গেল লাইন করে দিয়ে পেছনে তারা দাঁড়িয়েছে, বিভিন্ন জায়গায় নিয়েছে। তো এটি তো আসলে কখনো কোনো প্রকারের গ্রহণযোগ্য নয়। তার কারণ হলো পলিটিক্যাল যদি হয় সেটিকে কিন্তু একভাবে চিন্তা করা হয়, স্টুডেন্টদের ব্যাপারে কিন্তু আমাদের বলবো যে সরকার বা আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও আমরা কিন্তু তাদের বিষয়টি কিন্তু আলাদা চোখে দেখি, কারণ স্টুডেন্টরা আমাদেরই সন্তান, তাদের প্রতি আমাদের সহানুভূতি কিন্তু অনেক বেশি। এবং যে কারণে দেখবেন যে বিষয়টি যেহেতু সলভ করা হয়েছে, সলভ করা হওয়ার পরে এই যে আমাদের যারা সমন্বয়কারী বা বিভিন্ন যারা নেতা পদে ছিল তাদের কিন্তু বড় একটি অংশ, আমাকে একটু শেষ করতে দেন, তো তাদের একটি বড় একটি অংশ কিন্তু তারা বলেছে যে তারা তাদের প্রোগ্রাম উদ্যোগ করলো রাজশাহী ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, ঢাকাতেও অনেকে, কিন্তু গুটি কয়েককে কিন্তু এই পেছন থেকে এখনো ধরে তাদেরকে সামনে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সো এই ধরনের প্রচেষ্টা তো অব্যাহত আছে এবং তারা এটি বলা যায় যে অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজটি তারা করার চেষ্টা করছে, যেটি আমাদের বলা যায় যে এখন দেশের বিরুদ্ধে। কারণ আমাদের এমআরটি, আমাদের বাংলাদেশ টেলিভিশন, সেতু ভবন, আমাদের আইটি সার্ভার, এগুলো সবগুলোই জাতীয় সম্পদ। প্রতিটি ভোগান্তি কিন্তু এখন মানুষের উপরে এসে পড়েছে, 800 কোটি মানুষের উপর পড়েছে, 2.5 কোটি ঢাকা মহানগরবাসীর উপরে কিন্তু এসে পৌঁছেছে। আর আমাদের এই পথ চলা বন্ধুর আমরা চেষ্টা করেছি মানে যতটা সম্ভব কম শক্তি প্রয়োগ করে পারা যায়, কিন্তু আমাদের উপরে আমাদের 3 সহকর্মীকে এবং যে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তারপর আমাদের শত শত পুলিশকে যেভাবে আঘাত করা হয়েছে, এগুলো নিশ্চয়ই আপনারা বিশ্লেষণ করলে অনেক উপলব্ধি আপনাদের কাছে আসবে বলে আমার ধারণা। একটা জিনিস মানে আমাদের একজন সম্পাদক ওদিন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও তিনি বলেছেন যে আত্ম উপলব্ধির জায়গাটা কতটুকু আছে। যেমন আমাদের অফিসের পাশেই দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, খাজা টাওয়ারে আগুন দেওয়া হয়েছে, আমরা বারবার পুলিশের কাছ থেকে সহায়তা চেয়েও পাইনি। পুলিশ কি কোনো কারণে হাত গুটিয়ে ফেলেছিল? নো, আমি এটাকে স্পষ্ট করে বলি, এটি যেহেতু তারা বিভিন্ন জায়গায় ভেন্যু তৈরি করেছে, আমরা অ্যাড্রেস করতে চেয়েও আমাদের ফোর্স কিন্তু গিয়েছে, ওরা পথে পথে কোনো জায়গায় আটকে দিয়েছে। এবং যেহেতু আমরা বলছি যে আমরা সংযমের জায়গায় ছিলাম, কিন্তু আমাদেরকে ঠেলে দিয়েছে তারা সেই জায়গায়। আমরা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আমাদের পুলিশের ফোর্স পৌঁছেছে, কিন্তু এটি মনে রাখতে হবে যে যারা তাণ্ডবকারী তারা যে ধরনের বিভিন্ন জায়গায় লোকজন ভাড়া করেছে
এবং যারা ইনোসেন্ট লোক তাদেরকেও তারা সামনে ঠেলে দিয়েছে এবং তাদের এই পরিকল্পনাগুলো তারা বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়েছে। যে জায়গা থেকেও প্রায় প্রতিটি জায়গাতে কিন্তু আমাদের পুলিশের সদস্যরা পৌঁছেছে। কিন্তু ঢাকা মহানগরে মনে রাখতে হবে যে এমনি আমাদের রাস্তা ন্যারো, তার মধ্যে যদি রাস্তার উপরে লোকজন চলে আসে তাহলে সেই মুভমেন্ট আমাদের এই ঢাকার দক্ষিণ অঞ্চল থেকে উত্তর অঞ্চলে পৌঁছানো এটি একটু সময় সাপেক্ষ। যেই কারণে দেখবেন প্রতিটি জায়গায় কিন্তু পুলিশ নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু যে সময়টুকু লেগেছে সেটি হলো অনিবার্যভাবে, যেটি পুলিশের হাতে আর ওই পৌঁছানোর জন্য ওই সময়টি তারা আর অ্যাভয়েড করতে পারেনি। আপনারা কি মনে করেন যে এই যে হামলার ঘটনা ঘটলো ঢাকায়, আইসিটি প্রতিমন্ত্রী বললেন যে 1 লক্ষ সিম, নতুন সিম ব্যবহৃত হয়েছে ওই 4-5 দিনের মধ্যে, এবং তারা হুট করে বাইরে থেকে চলে আসলো, মানে আমরা কোনো কিছু আঁচই করতে পারলাম না, এবং তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে জামাতের বা জঙ্গি বাহিনীর সদস্য। বিষয়টা একটু অন্যরকম লাগে কিনা? বিষয়টা হলো যে কিছু লোক তো আসছে। দেখুন, আমাদের ঘনবসতির বাংলাদেশ, আমরা অনেক জটিল বাস্তবতার মধ্যে কিন্তু আমাদের পুলিশিং চলে, রাষ্ট্রের আমাদের সকল কার্যক্রম চলে। আমরা কি আমাদের ঢাকা শহরের যারা ঢুকবে তাদেরকে বন্ধ করে দিতে পারি? আমরা চেক করতে পারি। যে চেকিংটা আমরা করি সেটা কোনো র্যান্ডম। ধরেন আমরা 10টা গাড়ির মধ্যে 1টি গাড়িতে আমাদের চেক পয়েন্ট ছিল, হয়তো চেক করা হয়েছে, বাকি 9টা গাড়ির মধ্যে কিন্তু চলে আসে। আর যারা এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম করে তাদের যে ইনফিল্ট্রেশন অথবা তাদের এই অনুপ্রবেশ, সেটি কিন্তু তারা অত্যন্ত মানে সচেতনতার সহিত এবং সুকৌশলে করে। এখন আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যে প্রতিটা মানুষের, আমরা যদি সেই জায়গাগুলোতেও সম্পূর্ণ ব্লক করে দেই তখন কিন্তু আপনারাই প্রশ্ন তুলবেন, সকলে প্রশ্ন তুলবে যে পুলিশ সবকিছু স্তব্ধ করে দিয়েছে। অনেক বাস্তবতার মধ্যেই কিন্তু একটি থিন স্ট্রিং এর উপর দিয়ে পুলিশকে তার দায়িত্ব পালন করতে হয়। এর দায়িত্ব পালন কিন্তু কোনো সহজ 2-2-4 দায়িত্ব পালনের সুযোগ কিন্তু পুলিশের নেই। আমরা অনেক জায়গায় কিন্তু ধৃত হয়েছে, আপনারা দেখেছেন, এবং তারপরেও তারা যে এসেছে তাদের প্রচেষ্টা ছিল বিভিন্ন ভাবে, তারা নৌপথে কখনো কখনো পায়ে হেঁটে বা বিভিন্ন কৌশল অবলম্বন করে হাসপাতালের কথা বলে, অ্যাম্বুলেন্সে রুগী হয়ে শুয়ে এসে নানান ফন্দি তারা অবলম্বন করে। আর যদি ফন্দি অবলম্বন করে, এটি বাংলাদেশ পুলিশের জন্য নয়, সারা পৃথিবীতেই এটি চ্যালেঞ্জিং হয়। জি, অবশ্যই। আমি একদম, যদিও আপনার ঢাকা মেট্রোপলিটন এরিয়ার বাইরে নয়, বাইরের ঘটনা, তারপর আপনি পুলিশের বিভিন্ন জায়গায় কাজ করেছেন, জেলা পুলিশেও দায়িত্ব পালন করেছেন। এখন এই যে সাইদের ঘটনা যদি আমি স্পেসিফিক করি, নিরস্ত্র সাইদ, তাকে গুলি করা কি প্রয়োজন ছিল? পাশাপাশি আমি যদি বলি যে এটি পুলিশ বাহিনীকে একটি নেগেটিভ জায়গায় দাঁড় করিয়ে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র কিনা, সেটিকে আপনারা তদন্ত করবেন কিনা? অসম্ভব নয়, অসম্ভব নয়। দেখুন, যাদের প্রাণ গিয়েছে, যারা এই বাংলাদেশের 147 জন হোক আর যে কয়েকজন হোক, প্রতিটিই কিন্তু আমাদের সন্তান, আমাদের ভাই বোন, এটি কিন্তু আমরা বিশ্বাস করি। এবং যে কোনো মৃত্যু সেগুলো কিন্তু কারো কোনো বিবেকবান কোনো মানুষের কাছে কাম্য হতে পারে না, যেটা আপনার কাছেও নয়, আমার কাছেও নয়, কারো কাছে নয়। আমি আমার 3 সহকর্মীকে এবং আমার সহকর্মীর লাশ উল্টো করে ঝুলানো হয়েছে, এবং সেই দৃশ্য আমাদেরকে কিন্তু নিতে হয়েছে। আমাদের 3 সহকর্মী সাংবাদিকের একই অবস্থা হয়েছে। এখন এটির মধ্যে যে কোনো প্রিন্ট ছিল না সেটি বলা যাবে না। আর যেহেতু আমি অবশ্য এই বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে যে প্রকৃত কি কারণে এই ঘটনাটি ঘটেছিল, যেটি ঘটেছে কিন্তু 17 তারিখে, এটি 16 তারিখে রংপুরে ঘটেছে। কাজী এটি আমার ধারণা যে এটি তদন্ত হবে এবং তদন্ত কমিটি বের করে নিয়ে আসবে যে এটির মধ্যে কোনো অন্য কারো ব্লু প্রিন্ট ছিল কিনা, সেটি বের হওয়া দরকার। এবং আমি এদেশের নাগরিক হিসেবেও সেটি প্রত্যাশা করি এবং পুলিশ অফিসার হিসেবেও অবশ্যই প্রত্যাশা করি। ডক্টর খ মহিউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অনেক সময় দিয়েছেন আপনি আমাদেরকে।